হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি অঙ্কিতা ম্যাম নিয়ে চলে এসেছি তোমাদের ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস সেট সলভ করব। এটা আমার প্রথম ক্লাস তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট সলভ করাতে, তাই এই ক্লাসটা খুব মন দিয়ে তোমরা দেখো, কারণ এই প্র্যাকটিস সেট যে কোয়েশ্চেন্সগুলো আমি রেখেছি সেগুলো সলভ করানোর সঙ্গে সঙ্গে আমি সেগুলোকে সলভ করার নিয়মও খুব ডিটেলসে বলে দেব। এবং এই কোয়েশ্চেন্সগুলো হচ্ছে কি খুব কমন টাইপ অফ কোয়েশ্চেন্স, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে এবং তোমাদের আশা করছি খুব হেল্প হবে। আচ্ছা, প্রথমেই তোমরা দেখে নাও আমাদের ডেইলি ক্লাস শিডিউল। রাত 9টা থেকে আমার ইংলিশ ক্লাস থাকছে, তাই তোমরা অবশ্যই এই ক্লাসটা করো। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি নলেজ অ্যাকাউন্টে, তারা অবশ্যই জয়েন করে যাও, তাহলে তোমরা ঠিকঠাকভাবে নোটিফিকেশনস পেয়ে যাবে নেক্সট ক্লাসগুলোর। আর এই ক্লাসটা হেল্পফুল মনে হলে নিচে থাকা লাইক আর কমেন্ট সেকশনে করে দিও কমেন্ট। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেল, নিচে থাকা বেল আইকনটা প্রেস করে সেটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো শুরু করা যাক আমাদের ক্লাস। ফার্স্টেই দেখো কোয়েশ্চেনটা কি আছে। নাম্বার 1-এ, out of the 4 alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect speech. Indirect speech এ তোমাদের করতে হবে, একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এবং চারটে তার অল্টারনেটিভস দেওয়া আছে, অপশনস দেওয়া আছে। চলো আমরা আগে কোয়েশ্চেনটা পড়ে নিই। He said, where shall I be this time next year? সে বলল, আমি পরের বছর এই সময় কোথায় থাকবো। তাহলে এই সেন্টেন্সটা আগে কি ধরনের সেন্টেন্স, বাক্য, সেটা আমাদের বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন থাকছে সেই সময় ইনডাইরেক্ট স্পিচে সেটাকে চেঞ্জ করবার জন্য, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবার জন্য বিশেষ নিয়ম থাকছে, সেটা আমাদেরকে আগে মনে করে নিতে হবে। আচ্ছা দেখো, এটা কি ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আগে সেটা বুঝতে হবে। এটা প্রশ্ন তো করছে, কিন্তু প্রশ্নটা কিরকম, WH কোয়েশ্চেন নাকি ইয়েস নো কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন বলতে সেই সমস্ত আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বা প্রশ্নবাচক বাক্যকে বোঝাবো যে প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি, সেটাকে আমরা ইয়েস অর নো কোয়েশ্চেন বলে থাকি। আর WH কোয়েশ্চেন বললে আমরা যে কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এমন প্রশ্নকে বলে থাকি। এখানে দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে ওয়্যার, এবং এই বাক্যটা করবার একটা বিশেষ নিয়ম আছে। WH ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আমরা কোনো রকমের লিঙ্কার বা বাইন্ডার বা ইফ বা ওয়েদার এগুলো কিচ্ছু ব্যবহার করব না। তাহলে দেখো এখানে ওয়্যারের আগে আমরা যখন কিছুই ব্যবহার করব না, এরকম কোন বাক্যটায় আছে দেখো, হি আস্কস দ্যাট, ওয়্যারের আগে দেখো এখানে দ্যাট দেওয়া আছে, তাহলে এটা হবে না, কারণ আমি আগেই বলে দিলাম যখনই WH কোয়েশ্চেন থাকবে সেক্ষেত্রে আগে এই WH ওয়ার্ডের আগে কিন্তু কোনো কিছু বসবে না। এরপরের বাক্যটায় দেখো, হি ওয়ান্ডার্ড ওয়্যার, তাহলে এখানে ওয়্যারের আগে কোনো রকমের লিঙ্কার বা বাইন্ডার বা ইফ দেওয়া নেই, তাহলে এই বাক্যটা এক ধরনের। হি কন্টেম্পলেটেড ওয়্যার, এখানেও তাই দেখছি ওয়্যারের আগে কোনো রকমের এক্সট্রা কোনো ওয়ার্ড দেওয়া নেই। এই থার্ড সেন্টেন্সেও তাই দেখতে পাচ্ছি, ওয়্যারের আগে কিন্তু কিচ্ছু দেওয়া নেই। হি ওয়ান্ডার্ড ওয়্যার হি উড বি দ্যাট টাইম দ্য ফলোয়িং ইয়ার। তাহলে আমাকে এই বাক্যটা তো বাদ হয়ে যাচ্ছে, কারণ এখানে দ্যাট দিয়েছে। তাহলে এই তিনটে বাক্যের মধ্যে কোনটা সঠিক অপশন হবে সেটা বুঝতে হবে। তাহলে প্রথম নিয়ম কি দেখলাম, ওয়্যারের আগে WH ওয়ার্ড বলে, WH ওয়ার্ড দিয়ে যেহেতু কোয়েশ্চেন হচ্ছে, ওয়্যারের আগে দ্যাট, ইফ, টু কোনো কিছু বসবে না। আচ্ছা, এটা যেহেতু কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জেনারেলি আস্কড কথাটা ব্যবহার করে থাকি, কিন্তু এই অপশানটা তো বাদ হয়ে যাচ্ছে। আস্কড ছাড়াও আমরা অনেক সময় ওয়ান্ডার্ড কিংবা এনকোয়ার্ড এই সমস্ত শব্দ ব্যবহার করতে পারি। তাই তোমরা এই ওয়ান্ডার্ড, কন্টেম্পলেটেড বা এখানে আবার ওয়ান্ডার্ড আছে, এটা দেখে কিন্তু ঘাবড়ে যেও না। তাহলে দেখো, হি সেড ওয়্যার শ্যাল আই বি দিস টাইম নেক্সট ইয়ার। তোমরা জানো নিশ্চয়ই WH ওয়ার্ডের পরেই এখানে দেখো শ্যাল আছে। শ্যালটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সহায়ক ক্রিয়া। মেন ভার্ব হচ্ছে গিয়ে বি, ঠিক আছে? তাহলে এই যে শ্যাল আছে, শ্যালটা যেহেতু WH ওয়ার্ডের পরেই বসেছে, এটা আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবাচক শব্দের সবসময় ভার্বটা আগে বসে, তারপরে ভার্বের পরে বসবে গিয়ে সাবজেক্ট। কিন্তু যখন এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, মানে প্রশ্নবাচক থেকে বক্তব্যবাচক কোনো বাক্যে নিয়ে যাচ্ছি, তখন আমরা কিন্তু সাবজেক্টটাকে আগে আনবো।
তার মানে দেখো এখানে এই বাক্যে কে বক্তা, হি সেড, সে বলছে, তার মানে হি হচ্ছে কি এখানে স্পিকার। তাহলে হি যদি স্পিকার হয় এবং হি নিজের ব্যাপারে যখন বলছে, তাহলে এই আইটা কাকে বোঝাচ্ছে? অবশ্যই এই হিটাকে বোঝাচ্ছে আই। তার মানে এখানে যখন আমরা চেঞ্জ করব প্রোনাউন বা সর্বনাম, তখন আইটা কিন্তু হি হয়ে যাবে। আর একটা কি চেঞ্জ দেখব, যে আমরা সাবজেক্টটা আগে দেব, তারপর কিন্তু আমরা অক্সিলারি ভার্বটা দেব। কেন? অক্সিলারি ভার্বটা প্রশ্নবাচক শব্দ বাক্যের ক্ষেত্রে আগে হয়, কিন্তু যখন আমরা উত্তর লিখব তখন কিন্তু সাবজেক্টটা আগে হবে। তাহলে দেখো এই তিনটে অপশনের মধ্যে কোথায় হচ্ছে সেটা, হি ওয়ান্ডার্ড ওয়্যার হি শুড। হ্যাঁ, ওয়্যারের পরেই হি দিচ্ছে, সাবজেক্ট দিচ্ছে, তার মানে এই বাক্যটা হতে পারে। এখনই আমরা শিওর হচ্ছি না, কারণ আরো তিনটে অপশনস দেখব। হি কন্টেম্পলেটেড ওয়্যার শ্যাল, দেখো ওয়্যারের পরেই শ্যাল দিচ্ছে, মানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সহায়ক ক্রিয়া দিচ্ছে, তার মানে এই অপশনটা কিন্তু হচ্ছে না। তাহলে দেখো আমরা করবার সময় কিভাবে অপশনসগুলোকে এক এক করে বাদ দিয়ে দিচ্ছি নিয়মের উপর ভিত্তি করে। এরপর দেখো তাহলে এই এ আর অপশন সি দুটোই বাদ হয়ে গেল। তাহলে দেখো এখানেও আছে ওয়্যার হি, মানে WH ওয়ার্ডের পরেই সাবজেক্ট আছে, এবং লাস্ট অপশানেও তাই আছে ওয়্যার হি। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে কি করে বুঝবো? দেখো আই এর সঙ্গে শ্যাল, এটাই হচ্ছে নিয়ম। আই বা উই এর সঙ্গে আমরা জেনারেলি শ্যাল বসিয়ে থাকি, কিন্তু যখন আমরা হি লিখছি, হি এর সঙ্গে কিন্তু আমরা শুড ব্যবহার করি না। আমরা হি এর সঙ্গে সবসময় উড কথাটা ব্যবহার করি, কারণ আমরা জানি শ্যালটা ফিউচারে বোঝাচ্ছে। শ্যালকে চেঞ্জ করলে তার পাস্ট ফর্ম শুড হয়ে যাবে, কারণ আমরা জানি বাইরে যখন পাস্ট টেন্স থাকে তখন ভেতরের টেন্সটাও কোরেসপন্ডিং পাস্ট টেন্সে চেঞ্জ হবে। এটা যেহেতু সিম্পল ফিউচারে আছে তাই জন্য সিম্পল পাস্টে নিয়ে যাব, কিন্তু হি এর সঙ্গে কখনোই শুড হবে না, হি এর সঙ্গে সবসময় উড বসবে। আই এর সঙ্গে বা উই এর সঙ্গে শুড বা শ্যাল বসে। তাহলে আমরা কিন্তু এই অপশানটাও আর নিতে পারছি না। তাহলে অপশান ডিটা বাকি থাকলো, যেখানে দেখো হি ওয়ান্ডার্ড ওয়্যার হি উড বি দ্যাট টাইম দ্য ফলোয়িং ইয়ার। তাহলে দেখো এখানে দিস টাইমটা চেঞ্জ হচ্ছে, দিসটা চেঞ্জ হয়ে দ্যাট হয়ে যাবে, আর নেক্সটটা চেঞ্জ হয়ে দ্য ফলোয়িং হয়ে যাবে। এই চেঞ্জগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আরেকবার বলে দিই, যে যখন তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করছো এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য, বিশেষ করে WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের কি কি নিয়ম মনে রাখতে হবে? প্রথমে মনে রাখতে হবে WH ওয়ার্ড থাকলে তার আগে দ্যাট, টু, ইফ, ওয়েদার কোনো কিছুই বসাবো না। প্লেন আমরা যা থাকছে এখানে শুরুতে সেটার পরেই WH ওয়ার্ডটা বসিয়ে দেব। জেনারেলি আমরা কোয়েশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেটটাকে উঠিয়ে আমরা আস্কড বসাই, কিন্তু আস্কড ছাড়াও কিন্তু কোনো কিছু বসতে পারে, যেমন ওয়ান্ডার্ড, কন্টেম্পলেটেড বা এনকোয়ার্ড, এই শব্দগুলোও কিন্তু বসাতে পারি। আর একটা নিয়ম আমি যেটা বললাম, শ্যাল বা যে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়া যদি থাকে, সেটা কিন্তু কোয়েশ্চেন করছি বলে সেটা WH ওয়ার্ডের পরেই বসবে, কিন্তু যখন আমরা উত্তর লিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সে তখন কিন্তু আগেই সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে কিন্তু সহায়ক ক্রিয়াটা বসবে। এবং বাইরে দেখতেই পাচ্ছ ভার্বটা যেহেতু সিম্পল পাস্টে আছে, তাই তার কোরেসপন্ডিং পাস্ট টেন্সে আমরা কিন্তু ভার্বটাকে চেঞ্জ করব। এবং আমাদের আরও একটা কথা এই পার্টিকুলার সেন্টেন্সের জন্য মনে রাখতে হলো, আই বা উই এর সঙ্গে শ্যাল বসলেও যেহেতু এখানে বক্তা হি, তাই যখন উত্তরে সাবজেক্টটা হি চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু হি এর পরে আমরা শুড বসাতে পারছি না, আমাদের কিন্তু বুডি বসাতে হবে, কারণ এখানে হি হয়ে যাচ্ছে। তাহলে সেন্টেন্সটার হি সেড ওয়্যার শ্যাল আই বি দিস টাইম নেক্সট ইয়ার, এর সঠিক উত্তর হবে হি ওয়ান্ডার্ড ওয়্যার হি উড বি দ্যাট টাইম দ্য ফলোয়িং ইয়ার, এবং এখানে দিসটা দ্যাটে পরিবর্তিত হচ্ছে এবং নেক্সটটা দ্য ফলোয়িং ইয়ারে। আশা করছি এই সেন্টেন্সটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। পরের আমরা কোয়েশ্চেনে চলে আসছি। দেখতেই পাচ্ছ পরেরটাতেও আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হচ্ছে, এবং এখানেও কিন্তু আগের মতো she said to him why don't you go today, এখানেও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তাহলে আমরা আগের সেন্টেন্সটার সঙ্গে এই সেন্টেন্সটার কোথায় মিল আছে আগে দেখে নেব, যদি মিল থাকে তাহলে একই পদ্ধতিতে করতে পারবো। দেখো এখানেও কিন্তু বাক্যটা স্টার্ট হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, ওয়াই। তাহলে WH ওয়ার্ড এক্ষুনি আমরা যা শিখলাম সেটাই এখানে অ্যাপ্লাই করব। প্রথমে সেড টুটা উঠিয়ে আমরা এনকোয়ার্ড কিংবা আস্কড এগুলো বসাতে পারি। দেখো এখানে অপশানে আস্কড আছে,
তাহলে আমরা এই অপশনসগুলোর মধ্যে হতে পারে। তাহলে সেট টুটা উঠে গিয়ে আস্কড হবে। আর কি বললাম, ওয়াই এর আগে কিন্তু কোনো অন্য শব্দ বসবে না, তাহলে ওয়াইটাই আগে বসবে। তাহলে এখানে দেখো প্রথম অপশানে ওয়াই এর আগে দ্যাট দিয়েছে, তাহলে এই অপশানটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, কারণ আমরা বলেছি WH ওয়ার্ডের আগে কোনো কিচ্ছু বসবে না এক্সট্রা। এখানে দেখো হি আস্কড হিম ইফ হি ওয়াজ গোয়িং দ্যাট, এখানে ওয়াইটা তো ব্যবহারই করলো না, তাহলে এটা হবে না। তাহলে দেখো এখানে বাকি দুটো অপশানে দেখো হ্যাঁ ওয়াই এর আগে কিছু বসায়নি, এখানেও তাই ওয়াই এর আগে কিছু বসায়নি, এবং দুটোতেই আস্কড আছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে কি করে বুঝবো? তাহলে এবার চলে আসা যাক ক্রিয়াপদটা দেখি। এখানে দেখো সেড লেখা আছে, সেড মানে হচ্ছে সিম্পল পাস্ট, তাহলে এর যে মেন ভার্ব সেটাকেও আমাদের সিম্পল পাস্টের মানে সিম্পল পাস্টে নিয়ে যেতে হবে, কারণ এই ভেতরে কিন্তু ডোন্ট লেখা আছে। ভেতরে যদি অন্য টেন্স থাকতো তাহলে আমরা সেইটা পাস্টের সেই করেসপন্ডিং টেন্সে নিয়ে যেতাম। তাহলে দেখো ডোন্টটা এখানে কিন্তু অবশ্যই হচ্ছে ডু ভার্বের উপর বেস করে, এটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং বা সহায়ক ক্রিয়া, আর গোটা হচ্ছে এখানে মেন ভার্ব। তাহলে ওয়াই ডোন্ট ইউ গো টুডে, শি সেড টু হিম, শি হচ্ছে এখানে স্পিকার বা বক্তা, হিম হচ্ছে গিয়ে শ্রোতা বা লিসনার। তাহলে শি যখন হিমকে বলছে তার মানে মেয়েটি ছেলেটাকে বলছে ওয়াই ডোন্ট ইউ গো, তাহলে মেয়েটি ছেলেটিকে বলছে যে তুমি কেন আজকে যাচ্ছ না বা যাওনি। তাহলে এই কথাটা মেয়েটি যেহেতু বলছে, তার মানে যাকে বলছে সে হচ্ছে শ্রোতা, সে হচ্ছে হিম, তার মানে সে ছেলে, তার মানে হি দিয়ে হবে। হ্যাঁ এখানে দুটোতেই হি আছে, তাহলে দেখো এখনো পর্যন্ত দুটোর মধ্যে আমরা আলাদা করতে পারছি না। ডোন্ট, দেখো ডোন্ট মানে হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে, সেটা চেঞ্জ করলে পাস্ট হয়ে যাবে। ডিড নট, তাহলে দেখো এখানে ডিড নট আছে, এখানে ডিডেন্ট আছে। ডোন্টটা আছে কন্ট্রাক্টেড ফর্মে মানে ছোট করে, ডু নটটাকেই দিচ্ছে ডোন্ট। তাহলে ডিড নট বা ডিডেন্ট দুটো কিন্তু গ্রামাটিক্যালি ঠিক, তাহলে এখনো আমরা বুঝতে পারছি না দুটোর মধ্যে কোন অপশন হবে। শেষটা দেখে নেব, যেহেতু এখানে ডিড বসছে বা এখানে আমরা ডিডেন্ট একসঙ্গেও যদি বসাই, গোটা সিম্পল প্রেজেন্টেই হবে, কারণ আমরা জানি ডু ডিড এইগুলোর পরে সবসময় সিম্পল প্রেজেন্ট ফর্মই থাকবে। আচ্ছা, কিন্তু এখানে যে শেষ শব্দটা আছে টুডে, টুডেটার কিন্তু পরিবর্তন এই বাক্যে হয়নি, এখানে টুডেটাকে টুডেই রেখে দিচ্ছে, তাই জন্য এই বাক্যটা কিন্তু হবে না, এই অপশনটা আমাদের হচ্ছে না। তাহলে এই দুটো অপশনের মধ্যে দেখো এখনো পর্যন্ত পুরোটাই একই ছিল, শুধু টুডেটা চেঞ্জ করেনি বলে কিন্তু এই অপশনটা হচ্ছে না। এখানে টুডেটাকে দ্যাট ডে করেছে, তাহলে টুডেটাও কিন্তু পরিবর্তিত হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? অপশন ডি। তাহলে শি সেড টু হিম হোয়াই ডোন্ট ইউ গো টুডে, সেটার ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে শি আস্কড হিম হোয়াই হি ডিড নট গো দ্যাট ডে। আশা করছি তোমরা ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট থেকে করা, স্পেশালি ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে তোমরা ভালো করে নিয়মটা মনে রাখবে। এরপর আমরা কোয়েশ্চেন 3তে চলে আসছি, এর অপশনসগুলো দেখবো। দেখো তার আগে কোয়েশ্চেনটা পড়িয়ে নিই। In the following questions, groups of 4 words are given. In each group, 1 word is correctly spelled. Find the correctly spelled word. 4টে অপশন দেওয়া আছে, এখানে দুটো সেট অফ কোয়েশ্চেন্স আছে। এই দুটো সেটের মধ্যে কোনটাতে ঠিক বানান লেখা আছে আমাদের দেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে রেনেসা বানানটা লিখতে চেয়েছে। প্রথমের বানানটা দেখো, দেখতে পাচ্ছ এই অপশনসগুলো, এর মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন ডি, রেনেসা, RENAISSANCE, রেনেসা অর্থাৎ নবজাগরণ বোঝায়। এর পরের অপশনটা দেখো ইররিপেয়ারেবল বলতে চেয়েছে, এখানে 4টে অপশন দেওয়া আছে, দেখো বানানটা। এখানে ইররিপেয়ারেবল বানানের মধ্যে কোনটা হবে সেটা তোমাদের দেখে নিতে হচ্ছে। দেখো 4টে অপশানই যে দিয়ে দিয়েছে তার মধ্যে খুব কাছাকাছি আছে। আচ্ছা, ইররিপেয়ারেবল, এখানে কিন্তু অপশন বিটা হবে IRREPARABLE, ইররিপেয়ারেবল। এরপরে পরের কোয়েশ্চেনে চলে আসছি, দেখে নাও। তোমাদের এখানে চুজ দ্য রাইট অপশন লেখা আছে, এখানে তোমাদের এই 4টে অপশনের মধ্যে ঠিক অপশন কোনটা হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাবার জন্য দেখতে হবে। While I dash in the library, someone threw a ball through the window. আমি যখন লাইব্রেরিতে ছিলাম, someone কেউ একজন জানলা দিয়ে বলটা ছুড়ে দিচ্ছে। এখানে আগে ভার্বটা দেখে নাও, এখানের ভার্বটা হচ্ছে থ্রিউ, থ্রিউটা কিন্তু আছে সিম্পল পাস্টে। তাহলে আমি লাইব্রেরিতে তখন বসেছিলাম, মানে আমার বসে থাকার কাজটা চলছিল।
তাহলে এখানে দেখো ওয়াজ সিটিং, ওয়াজ সিটেড, হ্যাড বিন সিটিং, অ্যাম সিটিং, এর মধ্যে থ্রিউটা যেহেতু সিম্পল পাস্টে আছে, তাহলে আমাদের সিম্পল পাস্টের মধ্যেই মানে পাস্টের মধ্যেই আমাদেরকে নিতে হচ্ছে, তার মানে প্রেজেন্টের অপশানটা হবে না। আর এটা অনেকক্ষণ ধরে বসে আছে, অনেক আগে থেকে বসা স্টার্ট করেছে, এখনো চলছে, সেটাও বোঝাচ্ছে না, তাই জন্য হ্যাড বিন সিটিংটাও চলবে না। ওয়াজ সিটেডটা প্যাসিভ ভয়েসে, সেটাও হবে না। এখানে ঠিক অপশন হবে ওয়াজ সিটিং, মানে অপশন এ। তাহলে উত্তরটা কি হচ্ছে, ওয়াইল আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি, আমি যখন লাইব্রেরিতে বসেছিলাম, সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে একটা বল ছুড়ে দিয়েছিল। পরের কোয়েশ্চেনটা দেখো, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট মিনস, এই যে এক্সপ্রেশনটা আছে মেক বোথ এন্ডস মিট, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আয় ব্যয় মেলানো, মানে উভয় দিক বজায় রাখা, আমি যা যা কাজ করছি সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখা। তাহলে এই ইডিয়ামটার মানেটা কোনটা হবে? গেট বাই, গেট ওভার, গেট ডান নাকি গেট ওয়েল? এই চারটের মধ্যে ঠিক অপশান হবে গেট বাই। গেট বাইয়ের মানেটাও তাই, যে বেঁচে থাকবার জন্য সক্ষম হওয়া, সব দিক বজায় রেখে সক্ষম থাকতে হবে, মানে সব দিককে ব্যালেন্স করে আমাদের চলতে হবে, তার মানেটাই হচ্ছে গেট বাই। এরপরে হচ্ছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ান সেলফ। এই লাভ অফ ওয়ান সেলফ এইটাকে আমি একটা শব্দে প্রকাশ করতে বলছে, তাহলে লাভ অফ ওয়ান সেলফকে কোন শব্দটা দিয়ে ঠিক প্রকাশ করা যায়? তার জন্য আমাদের চারটে শব্দের মানে আগে জেনে নিতে হবে। দেখো হেডোনিজম, হেডোনিজম কথাটার মানে হচ্ছে সুখবাদ বা আনন্দবাদকে বোঝায়। ম্যাসোচিজম, ম্যাসোচিজম বলতে গেলে আত্মনিগ্রহ, অর্থাৎ নিজের উপর কষ্ট দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে আনন্দ উপভোগ করা, সেটাকে ম্যাসোচিজম বলে। নার্সিসিজম বলতে গেলে নিজের প্রতি প্রচণ্ড রকমের ভালোবাসা দেখানো, নিজেকে নিয়েই ব্যস্ত থাকা, নিজের রূপকে দেখে মুগ্ধ হওয়া। আর সেডিজম মানে বোঝাচ্ছে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া। তাই লাভ অফ ওয়ান সেলফ বলতে গেলে নিজেকে ভালোবাসা, তার মানে এখানে ঠিক উত্তর হবে নার্সিসিজম, অর্থাৎ অপশন সি। এরপর আমরা নাম্বার 7 কোয়েশ্চেনে চলে আসছি। এখানে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন দিচ্ছে, যেটা হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। এই ওয়ান্স ইন আ ব্লু মুন এর অর্থটা কি? বুঝতেই পারছো, ব্লু মুন, ব্লু মুন তো আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই না, তার মানে যেটা খুবই রেয়ার, মানে প্রায় মানে খুবই বিরল পাওয়া, তাই জন্য রেয়ারলিটা হবে ঠিক উত্তর, অপশন এ। কারণ ফ্রিকুয়েন্টলি মানে খুব ঘন ঘন, রেগুলারলি মানে প্রায়, নেভার মানে কখনোই না, তাহলে এই তিনটে অপশন হবে না, হবে অপশন এ, রেয়ারলি। এবার কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে আসছি। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমাদেরকে এই যে বাক্যটা দিয়ে দিচ্ছে নিচের, সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। বাক্যটা কি আছে, আই উইল মিট ইউ টুমরো, আমি কালকে তোমার সঙ্গে দেখা করব। তাহলে কি প্রশ্ন করলে এই উত্তরটা আসতে পারে? ওয়েন উইল ইউ মিট মি, তুমি আমার সঙ্গে কখন দেখা করবে? আমি তোমার সঙ্গে কাল দেখা করব। এই অপশানটা ঠিক হবে অপশান ডি, কারণ বাকি যে অপশানসগুলো আছে দেখো, ওয়্যার উইল ইউ মিট ইউ, ওয়্যার উইল ইউ মিট মি, কোথায়, হাউ মানে হচ্ছে কেমন, উইল মানে আদৌ করবে কি না, সেই তিনটে কোয়েশ্চেন কিন্তু সঠিক নয়। আমি যদি প্রশ্ন করি ওয়েন উইল ইউ মিট মি, তুমি কখন দেখা করবে, উত্তর হবে আই উইল মিট ইউ টুমরো, আমি কাল তোমার সঙ্গে দেখা করব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করলে ওয়েন উইল ইউ মিট মি হচ্ছে অপশান ডি। এরপর কোয়েশ্চেন নাম্বার 9-এ আসছি। তোমাদেরকে দেখো কি বলছে, অ্যাড আ সুইটেবল প্রেফিক্স। প্রেফিক্স, যাতে প্রেফিক্স হচ্ছে শব্দের শুরুতে কোনো কিছু যোগ করে যখন আমরা সেই শব্দটাকে পরিবর্তন করছি, এখানে শব্দটার অপোজিট মিনিং, উল্টো মানে করতে হবে। শব্দটা কি, কেপেবল। কেপেবল মানে হচ্ছে সক্ষম, সক্ষমের উল্টো কি হয়ে থাকে, অক্ষম বোঝায়। এখানে দেখো আনকেপেবল আছে, নন কেপেবল আছে, ইল কেপেবল আছে, ইনকেপেবল আছে। এই চারটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইনকেপেবল, অপশন ডি। ইনকেপেবল অর্থাৎ অক্ষম। এবার সিনোনিম, অপশন কোয়েশ্চেন 10-এর, দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াসের সিনোনিম মানে সিমিলার ওয়ার্ড বা সমার্থক শব্দ চাইছে। আগে সুপারসিলিয়াস মানেটা কি আমাদের জেনে নিতে হবে। সুপারসিলিয়াস কথাটার মানে হচ্ছে গর্বিত বোধ করা। প্রথম অপশন হচ্ছে অফিসিয়াস। অফিসিয়াস মানে হচ্ছে উপযাচক, যে যেচে অন্যকে সাহায্য করতে এগিয়ে যায়, অনেকটা গায়ে পড়াই বলা যায়। তারপর হচ্ছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে হচ্ছে ওপরে যদি কেউ কোনো কাজ করে বা বলে, যেটা মন থেকে নয়।
তারপরে হচ্ছে ডিলিশিয়াস অর্থাৎ সুস্বাদু, এবং শেষ অপশন হচ্ছে হটি। হটি মানে হচ্ছে অহংকারী বা খুব গর্বিত যে থাকে। তাহলে সুপারসিলিয়াসের সমার্থক শব্দ হচ্ছে গিয়ে হটি, অর্থাৎ অপশন ডি হচ্ছে গিয়ে ঠিক উত্তর। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11। দেখো, দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়ার মানেটা কি? আগে চারটে দেখো অপশন দেওয়া আছে। ফিয়ার ভয়, অন্ধকারের ভয়, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ক্রাউডস ভিড়ের ভয়, ফিয়ার অফ কনফাইন্ড স্পেস বদ্ধ জায়গার ভয়, ফিয়ার অফ ওয়াটার জলের ভয়। ক্লস্ট্রোফোবিয়া মানে সঠিক উত্তর হচ্ছে ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, বদ্ধ জায়গার ভয়, মানে কোনো ছোট জায়গা তাকে আটকে রাখবে, এটাকে আমরা বলতে পারি ক্লস্ট্রোফোবিয়া। তাহলে অপশন সি হচ্ছে ঠিক উত্তর। এবার কোয়েশ্চেন নাম্বার 12-এ চলে আসছি। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট, জাহাজটি এবং জাহাজটির মধ্যে যত জাহাজের কর্মীরা আছে তারা সবাই হারিয়ে গেছে। এখানে দেখো, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা আমাদের এই সময় মনে রাখতে হবে। উইথ দিয়ে থাকলে আমরা সবসময় প্রথম সাবজেক্টটাকে বা প্রথম কর্তাটাকে দেখব। তাহলে শিপ হচ্ছে কি প্রথম কর্তা, মানে ফার্স্ট সাবজেক্ট। তাহলে শিপটা যেহেতু হচ্ছে সিঙ্গুলার, তাই ওয়্যার, ওয়াজ, ওয়্যার গেটিং, ওয়াজ বিং এর মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজটা হবে সঠিক উত্তর। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ লস্ট, তাহলে অপশন বি হচ্ছে গিয়ে এটার সঠিক উত্তর। এবার কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে আসছি। মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, এটা সুইটেবল আর্টিকেল দিয়ে করতে বলেছে। আর্টিকেল দেখো দ্য, অ্যান, আ হয়, দিস তো হয় না, তাই এই অপশনটা হবে না। এবার দেখো ড্যাশের পরের যে শব্দটা থাকে সেটাকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। ইউনিক, ইউ উচ্চারণ হচ্ছে, এখানে ইউ দিয়ে লেখা থাকলেও সাউন্ডটা কিন্তু ভাওয়েল সাউন্ড নয়, ইউ সাউন্ড। ইউটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। যখন আমরা আমব্রেলা বলি, আ উচ্চারণ করি, তাহলে যখন আমরা এ ই আই ইউ এর উচ্চারণটা যখন ভাওয়েলের মতো না হয়ে কনসোনেন্টের মতো হয়, তখন কিন্তু আমরা অ্যান ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে ইউনিকে উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো কনসোনেন্ট সাউন্ড, তাই জন্য এখানে আটা হবে ঠিক উত্তর। আটা হতে হবে ঠিক উত্তর। তাহলে এখানে অপশন নাম্বার সিটা হচ্ছে গিয়ে ঠিক। তার মানে মোনালিসা ইজ আ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, আটা হবে সঠিক উত্তর। কেন আটা হচ্ছে? কারণ ইউনিক, ইউ উচ্চারণটা কনসোনেন্ট, যতই লেটারটা ইউ ভাওয়েল দেখতে লাগুক না কেন, উচ্চারণটার উপরে আমাদের জোর দিতে হবে। এরপর নাম্বার 14 কোয়েশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন, সঠিক অপশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে দেখো, হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি, সে আমার উপর অযথাই রেগে গেছে। তাহলে এখানে চারটে যে অপশন আছে, অ্যাট, ফর, উইথ, টুয়ার্ডস, এর মধ্যে সঠিক অপশন হবে উইথ। তার মানে অপশন নাম্বার সি হচ্ছে গিয়ে ঠিক উত্তর। হি ওয়াজ অফেন্ডেড উইথ মি আনজাস্টলি। নাম্বার 15 কোয়েশ্চেন। আ ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার্স ইজ ফলোড বাই 4 ওয়ার্ডস। দেখো, এখানে একটা ক্যাপিটাল লেটার একটা শব্দ দিয়েছে, তারপরে চারটে তার অপশন দিয়েছে। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট, যেটা অপোজিট বোঝাবে। এই ক্যাপিটাল লেটারে দেওয়া শব্দের অপোজিট যেটা হবে সেটা আমাদের চুজ করতে হবে। তাহলে তার আগে আমাদের প্রত্যেকটা শব্দের মানে জেনে নিতে হবে। কম্প্যাশনেট শব্দটার মানে হচ্ছে করুণাপূর্ণ। ইনডিসাইসিভ মানে হচ্ছে অনিশ্চিত। আনসিম্প্যাথেটিক মানে হচ্ছে সহানুভূতিহীন। আনলফুল মানে হচ্ছে বেআইনি। আর আনট্রাস্টওয়ার্দি মানে হচ্ছে অবিশ্বাসযোগ্য। তাহলে কম্প্যাশনেট মানে হচ্ছে করুণাপূর্ণ বা দয়ালু বা দয়া, তার উল্টোটা তাহলে আনসিম্প্যাথেটিক হচ্ছে সহানুভূতিহীন, তার মানে আনসিম্প্যাথেটিক হচ্ছে ঠিক অপশন। তাহলে অপশন বি হচ্ছে এটা ঠিক উত্তর। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি আমি। তোমাদের এই ক্লাসটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব যারা করোনি তারা নিচে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল নলেজ অ্যাকাউন্টে। এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, যাতে তোমরা এইভাবেই ক্লাসগুলোর নোটিফিকেশন পেতে পারো। এবং তোমরা অবশ্যই এই প্র্যাকটিস সেটের ক্লাসগুলো মন দিয়ে করো, তাহলে তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে অনেকটা হেল্প হবে। থ্যাংক ইউ ক্লাস।